সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। কিন্তু এই কথাটা কি এখনকার দিনেও আদৌ বাস্তব? আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটির নাম হলো ধাড়াক 2, যেখানে আমরা দেখব এক প্রেমের বিরুদ্ধে সমাজের নির্মম যুদ্ধ। জাতপাতের বিরুদ্ধে গিয়ে দুজন ভালোবাসার মানুষ কিভাবে দুজনের পাশে দাঁড়ায়। এই গল্পে দুজন ভালোবাসার মানুষকে একসাথে থাকার জন্য দাম দিতে হয় রক্ত দিয়ে, যেখানে ভালোবাসার বদলে মেলে অপমান এবং সমাজের লাঞ্ছনা। এই গল্প বর্তমান সমাজের নোংরা মানসিকতা এবং জাতপাতের বিরুদ্ধে লড়াইয়ের গল্প, দুজন ভালোবাসার মানুষের একসাথে টিকে থাকার গল্প। সত্যি কথা বলতে কি, ব্যক্তিগতভাবে আমার কাছে ধাড়াক 2 সাইয়ারা থেকেও বেশি ভালো লেগেছে। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। অথেন্টিক এক্সপ্লেইনড চ্যানেলে আজকে আমরা রিভিল করব বর্তমান সময়ের অন্যতম আলোচিত সমালোচিত সিনেমা ধাড়াক 2। তো চলুন শুরু করা যাক। গল্পের সূচনা হয় একটা ছেলে এবং মেয়েকে নিয়ে, যারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। দেখা যায় মেয়েটা ছেলেটার বাড়িতে আসে, বয়ফ্রেন্ডের সাথে হাসি ঠাট্টা করে এবং কিছুক্ষণ পর মেয়েটা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপরেই একটি ডেলিভারি ম্যান এসে ছেলেটিকে একটি পার্সেল দিয়ে যায়। তখন ছেলেটি একটু অবাক হয়ে যায়, কারণ সে কিছু অর্ডার করেনি, কিন্তু তার মনে হয় হয়তো তার গার্লফ্রেন্ড অর্ডার করেছে। এটা ভেবে সে পার্সেলটি রেখে দেয়। তারপর দেখা যায় সেই ডেলিভারি ম্যান আসলে সেখান থেকে কোথাও যায় না। সে কিছুটা দূরে গিয়ে ছেলেটার ঘরের দিকে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর ছেলেটি যখন জামা কাপড় শুকোতে ব্যালকনিতে যায়, তখন সেই ডেলিভারি ম্যান পেছন থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। ফলে ছেলেটির সেখানেই মৃত্যু হয় এবং এই মুহূর্তে আমরা জানতে পারি ছেলেটির মৃত্যুর আসল কারণ হলো জাতিভেদ প্রথা বা কাস্টিজম। এরপরেই আমরা সিনেমার মেইন ক্যারেক্টার নীলেশকে দেখতে পাই। সে তার দুই বন্ধু মিলে বাইকে করে কোথায় যেন যাচ্ছিল। তার বন্ধুরা ফোনের মধ্যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটির ব্যাপারে সংবাদ শুনতেছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতেছিল, আসলে এটা কোনো অ্যাক্সিডেন্ট জনিত ঘটনা নয়, হয়তোবা ছেলেটাকে মার্ডার করা হয়েছে। তো যাই হোক, তারা গল্প করতে করতে একটা প্রোগ্রামে পৌঁছে যায়। প্রোগ্রামটি ছিল একটা বিয়ে বাড়ির, আর নীলেশরা ওই বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তো বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে হঠাৎ করে একটা মেয়ের দিকে নীলেশের চোখ যায়। আর নীলেশ যেই মেয়েটাকে দেখতেছিল, এই মেয়েটা হচ্ছে সেই সিনেমার হিরোইন বিদিশা। তো নীলেশ যখন বিদিশাকে দেখতেছিল, তখন তার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। আর তখনই হঠাৎ করে বিদিশাও নীলেশের দিকে তাকায় এবং আস্তে আস্তে নীলেশের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে নীলেশের বন্ধুরা তাকে বলে, নীলেশ তুই আবার কিছু করলি নাকি? মেয়েটা তো তোর দিকেই কেন জানি এগিয়ে আসতেছে। বিদিশা গেটের সামনে এসে নীলেশকে ডাকে এবং বলে যে তোমার নাম্বারটা দাও। এদিকে নীলেশের কাছে নাম্বারটা চাওয়া মাত্রই নীলেশ কিন্তু একটু ঘাবড়ে যায়। সে বলে, কোন নাম্বার? কিসের নাম্বার? ফোন নাম্বার নাকি আমার বাসার নাম্বার? সে আসলে বুঝতে পারতেছিল না যে কিসের নাম্বার সে চাচ্ছে। সে বোকার মতো আচরণ করতে থাকে। এদিকে বিদিশা তাকে বলে তোমার ফোন নাম্বারটা দাও। বিদিশা আরো বলে যে তোমরা সুন্দর বাজাচ্ছ, এজন্যই তোমার নাম্বারটা নিয়ে রাখলাম, আমার বোনের বিয়ের দিন তোমরাই বাদ্যযন্ত্র বাজাবে। আর নীলেশ খুশি হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে। তখন সে তার সাথে পুরো টিমের পরিচয় করিয়ে দেয়। তো এখান থেকে সিন শিফট করে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই নীলেশ তার বাসার জন্য পানি নিয়ে আসতেছিল। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ওই দিন কিন্তু নীলেশের ভার্সিটি অ্যাডমিশন ভাইবা ছিল। তো তাকে পানি আনতে দেখে তার মা বলে এটা আজ না করলে হতো না। তিনি তাকে ভাইবার ব্যাপারে উৎসাহিত করতে থাকেন এবং তাকে বলে তুমি যে উত্তরগুলো দেবে এটা তোমার মন থেকে দেবে। যদি মন থেকে উত্তর দাও, এর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর নীলেশ ভাইবা দেওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লতে চলে যায়। আর প্রিন্সিপাল তখন নীলেশের বায়োডাটা চেক করে জানতে পারে যে তার বাবা আসলে একজন অটো চালক। তখন প্রিন্সিপাল তাকে বলে যে তোমার বাবা তো অটো চালায়, তুমি বা কি করবে? এখানে ভর্তি হয়ে কিছুদিন পর পলিটিক্সে জয়েন করে নেতা হবে। তোমার মতো নিম্নবিত্ত পরিবারের ছেলেদের উদ্দেশ্যই এটা থাকে। নীলেশ এই অপমানজনক কথা শুনেও খুব বিনয়ের সাথে উত্তর দেয়, না স্যার, আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। নেতা হতে গেলে আমাকে মারপিট করতে হবে, যেটা আমি পারবো না। কিন্তু আইনজীবী হতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে, যেটা আমি করতে চাই। উত্তরটি প্রিন্সিপালের খুবই পছন্দ হয় এবং নীলেশের সেই কলেজে অ্যাডমিশন হয়ে যায়।
নীলেশের সিলেকশন হওয়াতে নীলের পরিবার এবং তার বন্ধু বান্ধব প্রত্যেকে ভীষণ খুশি হয়, কিন্তু নীলের বাবা বলে এত পড়াশোনা করেও সমাজের মানুষ তাদের মতো নিচু জাতের মানুষের সঙ্গে কখনোই ভালো ব্যবহার করবে না। নীলেশ তখন বলে, দেখো বাবা, সমাজ কি করবে কি বলবে তা নিয়ে আমি মোটেও ভাবছি না, বরং পড়াশোনা করে একদিন বড় মানুষ হয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবো, তোমার দুঃখ ঘোচাতে পারবো, এটাই লক্ষ্য, এটাই আমার স্বপ্ন। তো যাই হোক, পরের দিন ভার্সিটিতে নীলের সঙ্গে বিদিশার আবার দেখা হয়। আসলে বিদিশাও সেই একই ভার্সিটিতে একই ক্লাসে নীলের সঙ্গে পড়াশোনা করে। সেদিন প্রথম দিনের ক্লাসে টিচার সবার থেকে পরিচয় চায়। নীলেশের সুযোগ এলে সে নিজের পরিচয় দেয় নীলেশ এলএলবি দিয়ে। সে তার নিজের সারনেম সেখানে অ্যাড করে না। এটা দেখে সবাই তখন হাসতে থাকে। আসলে নীলেশ ছিল লোয়ার কাস্ট, এই কারণেই সে তার সারনেম সবার সামনে বলতে চাইছিল না। সমাজে জাতিভেদ প্রথার শিকার সে জন্ম থেকেই। নীলেশের পাশে বসা বন্ধুটি একই কলেজে অ্যাডমিশন হয় তার বাবার ডোনেশনের জন্য, কিন্তু সেই ছেলেটি বাকিদের মতো জাতপাত নিয়ে এত চিন্তা করে না। তাই সেই ছেলেটি এবং নীলেশ খুব অল্প সময়ের মধ্যে ভালো বন্ধু হয়ে যায়। ক্লাসের পরে কিছু ছেলে যখন নীলেশকে র্যাগিং করতে শুরু করে, তখন সেখানে শেখর নামের একটা ছেলে এসে তাকে র্যাগিং থেকে বাঁচায়। তখনই আমরা জানতে পারি যে শেখর এবং নীলেশ একই জাতির এবং শেখরও একজন সিনিয়র ল স্টুডেন্ট। সে এই কলেজের রাজনীতিতে সক্রিয় এবং শেখর চায় না কখনো কোনো স্টুডেন্টকে তার জাতির জন্য কলেজের র্যাগিং এর শিকার হতে হোক। সে আসলে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করে আসছে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই ভার্সিটিতে সব সময় দুটো গ্রুপ অর্থাৎ উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে উত্তেজনা লেগেই থাকতো। এনিওয়ে, পরবর্তী সিনে শেখর বলে যে সে চায় নীলেশ যেন তার সমর্থিত রাজনৈতিক দলে যোগ দেয়, কিন্তু নীলেশ জানায় সে শুধু পড়াশোনা করতে এসেছে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না। তো যাই হোক, ওই দিন ক্লাসে টিচার এসে ক্লাস নিতে শুরু করে এবং টিচার ক্লাসের সব স্পিচগুলোই ইংলিশে দিচ্ছিল, কিন্তু নীলেশের ইংলিশে তো এত বেশি দক্ষতা নেই। তাই সে প্রফেসর ম্যামকে বলে সম্ভব হলে তিনি যেন ক্লাসটি হিন্দিতে নেন, এবং প্রফেসরও তাতে রাজি হয়ে যায়। তখন প্রফেসর টিচিং পারপাসে তাকে একটি ধাঁধা দেয়। তিনি বলে যে ধরো একটি গুহায় 5 জন মানুষ আটকে আছে এবং রেস্কিউ টিম 10 দিনের আগে সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে পারবে না। এই 10 দিন বেঁচে থাকার মতো তাদের কাছে খাবার না থাকার কারণে ওখানে উপস্থিত এক ব্যক্তি তখন তাদেরকে প্রস্তাব দেয় যে তাদের মধ্য থেকে কাউকে খেয়ে ফেলার, যাতে করে বাকি সবাই বেঁচে থাকতে পারে। এই আইডিয়াতে সবাই একমত হয়ে লটারির মাধ্যমে ডিসাইড করে এবং দেখা যায় যেই ব্যক্তি প্রস্তাব দিয়েছিল তার নামে সেই লটারিতে এসেছে। তখন বাকিরা সবাই মিলে তাকে খেয়ে ফেলে। পরবর্তীকালে তাদের উদ্ধার করা হলে বাকি 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। প্রফেসর তাদেরকে বলে, তোমরা বলো এই 4 জন মানুষ কি আসলে ঠিক করেছে নাকি ভুল করেছে? এই গল্পটি নীলেশ বাড়িতে গিয়ে সবার সামনে উপস্থাপন করে। নীলেশের মা তখন বলে যে যদি ওই 5 জনের মধ্যে একজন কেউ না মারা হতো তাহলে 5 জনই মারা যেত। তিনি আরো জানান জঙ্গলের একটি নিয়ম আছে, হয় মারো না হয় নিজে মরো। এই কথা শুনে নীলেশ প্রচন্ড ভাবনায় পড়ে যায়। ওদিকে দেখানো হয় নীলেশ এবং বিদিশা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। তারা একজন আরেকজনের সাথে অনেকটা সময় একসাথে কাটায়। তারপর একদিন ক্লাসে আরেকজন প্রফেসর এসে আবারও টোটাল ক্লাস ইংলিশেই নিতে শুরু করে। আর নীলেশ তো ইংরেজিতে কাঁচা, তাই সে ক্লাসের আগা মাথা কিছুই বুঝতে পারছিল না। আশপাশের প্রত্যেককে দেখে নীলেশ তার বন্ধুর খাতাটির দিকে খেয়াল করে এবং সে দেখে সে কিছু না বুঝেও খাতায় ডি মারছে। তখন তার বন্ধুটি তাকে বলে যে কি আর করবি, ক্লাস তো কিছু বুঝতেছি না, তাই তুই এটাই কর, খাতায় ডি মার্ক। প্রফেসর দূর থেকে এই ফুসফুস আলাপ শুনে নীলেশের খাতা নিয়ে দেখে যে সেখানে ডি মাকা, যার ফলে তিনি তাকে প্রচন্ড অপমান করে বলে যে তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় চান্স পেয়েছো, একজন যোগ্য ক্যান্ডিডেটের সিট খেয়ে নিয়েছো। একথা নীলেশের কলিজায় আঘাত করে। তাই নীলেশ নিজেকে সামলাতে না পেরে ভায়োলেন্ট হয়ে ওই ক্লাসের প্রত্যেকের খাতা নিয়ে প্রফেসরকে দেখায় এবং বলে শুধু আমিই নই, এই ক্লাসের কেউই বুঝতে পারছে না যে আপনি কি পড়াচ্ছেন। কিন্তু প্রফেসর কোনো কিছু না শুনে প্রচন্ড রেগে তাকে ক্লাস থেকে বের করে দেয়।
ক্লাস শেষে বিদিশা তাকে সারা কলেজে খুঁজে না পেয়ে তাদের পছন্দের একটি জায়গায় গিয়ে তাকে পেয়ে তাকে তখন সান্ত্বনা দেওয়া শুরু করে। তখন কথা প্রসঙ্গে নীলেশ তাকে জানায় যে তাদের গ্রামের পাশে একটা পুকুর ছিল এবং সেই পুকুর থেকে তারা প্রত্যেকে জল খেত এবং ব্যাপারটা ওই গ্রামের উপস্থিত উচ্চবর্ণ মানুষদের পছন্দ হতো না এবং এই ঘটনার প্রতিশোধ নিতে তারা নীলেশের পোষা কুকুরকে রেল লাইনের ওপরে বেঁধে রেখে দেয় এবং কুকুরটি রেলে চাপা পড়ে মারা যায়। এরপর উচ্চবর্ণের মানুষেরা পুলিশকে টাকা দিয়ে তাদের প্রত্যেককে থানায় নিয়ে যায় এবং ওই সময় নীলেশের মা বাধা দিতে গেলে সবার সামনে সেই পুলিশ ইন্সপেক্টর তার মাকে সজোরে একটি চড় মারে। আসলে এই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে আমাদের সমাজের নিচু বর্ণের মানুষজনদের উপর উচ্চবর্ণের মানুষেরা কিভাবে অত্যাচার করে। তার মা পরবর্তীকালে একটি সৎ উকিলের মাধ্যমে অনেক কষ্টে নীলেশকে থানা থেকে ছাড়িয়ে আনে এবং সেই রাত্রেবেলায় তার মা তাকে বলে যে যেভাবেই হোক তোমাকে নিজের অধিকারের জন্য নিজের লড়াই করতে হবে এবং এই জন্যই তোমাকে উকিল হতে হবে। পরবর্তী সিনে দেখা যায় বিদিশার বোনের বিয়ে ঠিক হয় এবং তার পরিবারের প্রত্যেকেই ভীষণ খুশি। আমরা তখন জানতে পারি যে বিদিশার বাবা নিজেও একজন আইনজীবী এবং বিদিশার পরিবারে প্রচুর আইনজীবী রয়েছে। বিধির একজন কাজিন রনি তার সাথে একই ক্লাসে পড়াশোনা করে। বিদিশা নিজের বোনের বিয়েতে নীলেশকেও আমন্ত্রণ করে, কিন্তু এই ব্যাপারটা বিধির পরিবারের কারোরই পছন্দ হয় না, কারণ বিদিশারা ছিল ব্রাহ্মণ অর্থাৎ উচ্চ বর্ণের মানুষ এবং নীলেশ ছিল সমাজের নিম্ন বর্ণের মানুষ। এখানে আরেকটা ব্যাপার বলে নেওয়া ভালো যে বিদিশার কাজিন রনি চাইতো না যে বিদিশা নীলেশের সঙ্গে এতটা খোলামেলা ভাবে মিশুক। রনি সেখানে নীলেশের জাত সম্পর্কে তার কাছে প্রচুর খারাপ খারাপ কথা বলে এবং এগুলো শুনে বিদিশা রেগে গিয়ে তাকে অনেক কথা শুনিয়ে দেয়। পরদিন বিধি নিজেই নীলেশকে তার দিদির বিয়েতে আমন্ত্রণ করে এবং সেই বিয়ের কার্ড থেকেই নীলেশ জানতে পারে যে বিদিশার মা আসলে বেঁচে নেই। সে তখন নীলেশকে জানায় যে যখন সে খুব ছোট ছিল তখন তার মা ক্যান্সারে মারা গেছে এবং তার বাবা তাদের 2 বোনকে মানুষ করেছে। পরবর্তী সিনে দেখা যায় নীলেশ বাড়ি গিয়ে প্রচন্ডভাবে এক্সাইটেড হয়ে আছে বিদিশার বোনের বিয়েতে যাওয়ার জন্য। যাই হোক, বিয়েতে গিয়ে নীলেশ তার বন্ধুদের সবার সঙ্গে এবং নিধির সঙ্গে খুব আনন্দ করে এবং আনন্দ করার পরে সে যায় ডিনার সারতে। ঠিক সেই মুহূর্তেই বিধির বাবা নীলেশকে বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এবং এই বলে সে নীলেশকে একটু আড়ালে নিয়ে যায় এবং বলে তারা জানেন যে নীল এবং বিধি খুব ভালো বন্ধু, সম্পর্কটা এখন শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ নেই সেটাও জানি। দেখো নীলেশ, শুধুমাত্র ভালোবেসেই সবকিছু হয় না, তাদের জাত আলাদা। তো বিধির বাবা নীলেশের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই বিদিশার বখাটে কাজিন রনি এবং বন্ধু বান্ধবরা এসে পেছন থেকে নীলেশকে প্রচন্ডভাবে মারতে থাকে। মারতে মারতে বলে যে তার সাহস কি করে হলো তাদের সাথে একই জায়গায় একইভাবে ডান্স করার, এবং রনি তার গায়ের ওপর প্রস্রাব করে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে তারা বলে যে নীল যেন বিদিশার থেকে দূরে থাকে। এহেন অপমানের পর মানসিকভাবে নীল প্রচন্ডভাবে ভেঙে পড়ে। সে আস্তে আস্তে বিদিশাকে ইগনোর করতে শুরু করে। ডিয়ার অডিয়েন্স, মাফ করবেন, এই বারবার নীলেশ আর বিদিশা না বলে এই নাম দুটোকে ছোট করে নীল এবং বিধি বলে উচ্চারণ করি, ঠিক আছে? এনিওয়ে, পরের দিন কলেজে গিয়ে বিধি দেখে যে নীল কলেজে আসেনি এবং বিধি বারবার ফোন করলেও নীল একটা কলও রিসিভ করে না। পরের দিন বিধি নীলের বাড়ি চলে যায় এবং নীলকে জিজ্ঞেস করে কেন সে তার সাথে এইরকম আচরণ করছে এবং এখানে তার দোষটা কোথায়। কিন্তু নীল কোনো উত্তরই দেয় না। সে শুধু বিধিকে জানায় যে তুমি আমার থেকে যত দূরে থাকবে ততই ভালো। একথা শুনে বিধি কেঁদে ফেলে এবং নীলকে বলে তবে কি আমাদের মধ্যে কোনো কিছু সত্যি ছিল না? তখন নীল তাকে বলে যে তোমার এবং আমার দুজনের আর্থসামাজিক পরিস্থিতি একেবারেই আলাদা। তুমি এবং আমি সম্পূর্ণ ভিন্ন দুনিয়ার মানুষ, আমাদের মাঝখানে কিছু হওয়া কখনোই সম্ভব নয়। তখন বিধি তাকে বলে তাহলে আমার মনের ভালোবাসা নিয়ে এখন আমি কি করব? আমি তোমাকে ভালোবাসি, তোমার জাত পাত সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার মাঝখানে জাতপাত কি করে আসছে? কিন্তু নীল কোনো কথাই শোনে না। নীল কিছুই না শুনে বিধিকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। বিধি এরকম আচরণে প্রচন্ড দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় নীল আবারও কলেজে যাতায়াত শুরু করেছে, কিন্তু নীল আর আগের মতো নেই। নীলের এই বদলে যাওয়া আচরণ বিধিকে প্রচন্ড কষ্ট দেয়।
এরপর একদিন তারা ক্লাসে যখন কোর্ট রিহার্সাল করছিল, রনি সেখানে বিচারক সাজে এবং বিধি আর নীলের তর্কাতর্কি শুরু হয় এবং তা দেখে রনি প্রচন্ড রেগে গিয়ে নীলকে অপমান করে বসে। ফলে নীল তখন রেগে গিয়ে রনিকে আঘাত করে। এই ঘটনায় প্রিন্সিপাল নীলকে বলে যে যদি সে তার বাবাকে নিয়ে কলেজে না আসে তাহলে তাকে সাসপেন্ড করা হবে। এই কথা শুনে তো নীল প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে তার বাবাকে কোনো অবস্থাতেই কলেজে আনতে চায় না। একথা জানার পর নীলের বন্ধু তখন বলে যে সমস্ত ব্যাপারটা সে সামলে নেবে। সেই বন্ধু তখন নীলকে নিয়ে যায় একজনের কাছে এবং তাকে বলে সে যেন নীলের ভুয়া বাবা সেজে কলেজে যায়। তো সেই ব্যক্তি তখন এতে রাজি হয়ে যায়। পরদিন নীল যখন সেই লোককে বাবা সাজিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, তখন সেই ব্যক্তি বাবা সেজে প্রিন্সিপালের সামনেই নীলকে প্রচুর মারধর করে। এটা দেখে প্রিন্সিপাল হতভম্ব হয়ে যায় এবং সে বিশ্বাস করে যে ওই ব্যক্তিই নীলের বাবা। তখন প্রিন্সিপাল কি করবে বুঝতে না পেরে নীলের সাসপেনশন ক্যান্সেল করে। তো পরদিন নীল কলেজে যায় এবং সেই সিটে বসে যেটাতে সবসময় রনি বসতো। এটা দেখে রনির বন্ধুরা নীলকে তখন সরে যেতে বলে, কিন্তু নীল তখন বলে যে সে আগে এসেছে, সুতরাং এই সিটে সে বসবে। কিছুক্ষণ পর রনি এসে যখন দেখতে পায় যে তার সিটে নীল বসে আছে, তখন সে প্রচন্ড রেগে গিয়ে বলে, বিয়েতে যতটুকু মার খেয়েছিলি সেটুকু বুঝি কম হয়েছে? এই কথাটি তখন পাশে থাকা বিধি শুনতে পায়। এই কথা শুনেই সে বুঝতে পারে যে বিয়ের দিন নিশ্চয়ই তার ভাই কিছু করেছিল নীলের সঙ্গে এবং এই জন্যই নীল তারপর থেকে এই রকম আচরণ করছে। তখন বিধি নীলের কাছে গিয়ে সত্যিটা জানতে চায়, কিন্তু নীল তাকে কোনো কিছুই জানায় না। এদিকে বিধি বাড়ি গিয়ে এই ব্যাপারে প্রচন্ড ঝামেলা শুরু করে এবং রনির থেকে জানতে চায় যে সে নীলের সাথে সেই রাত্রে ঠিক কি করেছিল। এর উত্তর যখন রনি তাকে দেয় না, তখন বিধির রনির ওপর রাগ আরো বেড়ে যায়। সেদিন রাতে নীল যখন কোথাও যাচ্ছিল, তখন কয়েকজন লোক তাকে ফলো করে এবং তারা তাকে এক জায়গায় এনে মারতে শুরু করে। সেই মুহূর্তে পেছন থেকে শঙ্কর নামের একটি লোক এসে নীলকে তাদের হাত থেকে রক্ষা করে। শঙ্কর আসলে সেই লোকটি যে সিনেমার প্রথম দৃশ্যে একটি ছেলেকে ব্যালকনি থেকে ফেলে দিয়ে খুন করেছিল তার নিচু জাতের কারণে। কিন্তু এই সিনে দেখা যায় যে সেই শঙ্করই নীলকে এই ছেলেগুলোর হাত থেকে রক্ষা করে। এরপর তারা যখন একটি চায়ের দোকানে বসে এবং শঙ্কর জানতে পারে যে নীল আসলে নিচু জাতের, তখন শঙ্কর তার দেয়া চা আর খায় না। এ থেকে বোঝা যায় শঙ্কর নিচু শ্রেণীর মানুষের ওপর ঠিক কতটা বিতৃষ্ণা মনে মনে পোষণ করে। পরদিন কলেজে গিয়ে নীল আবার রনির সিটে বসে পড়ে, কিন্তু আজকে রনি কিছুই বলতে পারে না, কারণ ক্লাসে তখন অলরেডি প্রফেসর ছিল। তাই ক্লাস শেষ হওয়ার পরে নীলের ওপর তারা সবাই মিলে কাদামাটি ছোড়ে। এই ঘটনাতে নীল প্রচন্ড রেগে যায় এবং নীলের ওপর এহেন আচরণ দেখে রনির ওপর বিধিও রেগে যায়। তখন রনি বিধির ওপর প্রচন্ড রাগারাগি করতে থাকে এবং বিধির গায়েও হাত তুলে নেয়, কিন্তু ঠিক সেই সময়েই নীল এসে রনিকে থামিয়ে দেয় এবং নীল নিজের কাদা রনির মুখেও লাগিয়ে দেয়। প্রিন্সিপাল সমস্ত ঘটনাই দেখতে পায় এবং সে নীলকে এবারও তার বাবাকে নিয়ে আসতে বলে, কিন্তু বন্ধু যখন তার জন্য সেই ফেক বাবা সাজানোর লোকটি খোঁজ করতে যায়, তখন নীল বলে যে এবার আমি আমার আসল বাবাকেই নিয়ে আসব। তখন আমরা জানতে পারি যে নীলের বাবা আসলে অটো চালানোর পাশাপাশি মেয়েদের পোশাক পরে বিভিন্ন মঞ্চে নাচ করতেন এবং ঠিক এই কারণেই নীল তার বাবাকে কলেজে আনতে লজ্জা পেত। প্রিন্সিপাল নীলের বাবাকে দেখেই বুঝে যান যে আগের বার নীল আসলে ভুয়া বাবাকে নিয়ে এসেছিল। প্রিন্সিপাল তখন নীলকে জিজ্ঞেস করেন যে কেন নীল তার সাথে ভুয়া বাবাকে এনেছিল। নীল তখন প্রিন্সিপালকে জানায় যে সে তার বাবাকে নয়, তার পেশাকে, তার জাতকে আসলে লজ্জা মনে করে। তখন প্রিন্সিপাল নীলকে জানায় যে যখন তিনি তার বয়সে ছিল তখন উনার সাথেও এমন বৈষম্য হতো, তাকেও বারবার সমাজের কাছে মাথা নিচু করতে হয়েছিল, কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ এমন জায়গায় নিয়ে এসেছেন যে এখন অনেক উচ্চ বর্ণের মানুষও তার কাছে মাথা নত করে, তার কলেজে অ্যাডমিশন করাতে আসে। তিনি আরো বলেন যে তাকে তার মতো শক্ত হতে হবে এবং নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিতে হবে। যদি কখনো নিজের কাছে এমন দুটি অপশন আসে যে যেখানে তাকে হয় মরতে হবে না হয় লড়াই করতে হবে, নীল যেন সবসময় লড়াই করার অপশনটাই চুজ করে।
এদিকে আমরা দেখতে পাই ঠিক একই সময়ে রনি এবং তার বন্ধুরা নীলের বাবাকে বাইরে পেয়ে ভীষণভাবে হাসাহাসি করতে থাকে এবং তারা নীলের বাবার গায়ের পোশাক পর্যন্ত খুলে নিয়ে তাকে বিবস্ত্র করে দেয়। এরপর যখন সেখানে নীল আসে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। নীলের বাবা মাটিতে পড়ে প্রচণ্ড অপমানে কাঁদতে থাকেন। ওদিকে রনি বাড়িতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করতে থাকে, কারণ কলেজ কর্তৃপক্ষ তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে এবং সে বলে যে বিধির জন্য আজকে আমাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। বিধি তখন প্রত্যেককে প্রশ্ন করে যে সম্মান আসলে কি শুধুমাত্র একটি মেয়ের কারণেই নষ্ট হয়? রনি যা করেছে তাতে তাদের কোনো সম্মান নষ্ট হচ্ছে না। একথা শোনার পর বাড়ির প্রত্যেকেই বিধিকে চুপ করতে বলে। পরদিন নীল কলেজে গিয়ে জানতে পারে যে সেই শেখর আত্মহত্যা করেছে, মানে সেই ছেলেটি যেটি ছোট হিসেবে নীলকে খুব স্নেহ করত। এই খবর শুনে নীল প্রচণ্ড ভেঙে পড়ে। আসলে আমাদের সমাজ এমনই, শেখরের মতন যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে তাদেরকে আমাদের সমাজ কখনোই মাথা তুলে দাঁড়াতে দেয় না। তাদের প্রত্যেকের পরিণাম একই হয়। আরও জানা যায় শেখরকে কলেজ কর্তৃপক্ষ সাসপেন্ড করেছিল আর এই হতাশায় শেখর আত্মহত্যা করেছে। তো যাই হোক, এরপর নীল বাড়ি যাওয়ার সময় দেখে যে শঙ্কর নামের সেই সাইকো লোকটির অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন নীল এগিয়ে এসে শঙ্করকে বাঁচালে শঙ্কর নীলকে বলে যে আমাকে একটু আগে পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। কিন্তু নীল যখন তাকে নিয়ে যেতে চায় তখন সে নীলকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে এবং তারপর হঠাৎ করেই শঙ্কর নীলকে আঘাত করে এবং সেই আকস্মিক আঘাতে নীল অজ্ঞান হয়ে যায়। তখন শঙ্কর নীলকে একটি রেল লাইনে বেঁধে রাখেন, কিন্তু যখন ট্রেন আসতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে নীলের জ্ঞান ফেরে এবং সে বুঝতে পারে যে অদূরেই ট্রেন আসছে। অনেক কষ্টের পরে নীল সেই দড়ি থেকে নিজেকে মুক্ত করে এবং সেই ট্রেনের হাত থেকে বেঁচে যায়। এরপর শঙ্কর যখন দেখে যে নীল এখনো মারা যায়নি তখন সে আবার নীলের ওপর আক্রমণ করে। মার খেতে খেতে একসময় নীলের মনে পড়ে যে তার মা বলেছিল জঙ্গলের একটি নিয়ম আছে, হয় মরো না হলে মারো। এই কথা মনে পড়াতে নীল তখন পাল্টা আঘাত করতে থাকে শঙ্করের ওপর। এতে শঙ্কর মাটিতে পড়ে যায়। সে তখন শঙ্করকে জিজ্ঞেস করে যে তুই আমাকে মারতে চাইছিস কেন? কিন্তু শঙ্কর কিছু বলার আগেই নীল দেখতে পায় যে শঙ্করের পকেট থেকে তার একটি ছবি বেরিয়ে আসে। তখন আমরা জানতে পারি যে শঙ্কর আসলে একজন কন্ট্রাক্ট কিলার এবং বিধির পরিবার তাকে হায়ার করেছে নীলকে মারার জন্য। এখানে আরও জানা যায় যে শঙ্কর আসলে নিচু জাতের মানুষকে কখনোই সহ্য করতে পারত না এবং যখনই জানতে পারত কোনো ইন্টারকাস্ট সম্পর্কের কথা তখন সে ফ্রিতেই সেই ছেলেটিকে বা মেয়েটিকে মেরে ফেলত। নীল তখন দেখতে পায় যে রনি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এবার নীলের বুঝতে আর দেরি হয় না যে আসলে কে তাকে হায়ার করেছে। রনিকে তখন নীল ধাওয়া করতে থাকে। রনি প্রচন্ড ভয় পেয়ে পালাতে পালাতে নিজের বাড়িতে চলে যায়। নীল তাকে অনুসরণ করে তার বাড়ি অবধি আসে এবং তাকে ভয়ানকভাবে মারতে থাকে। এক পর্যায়ে যখন সে রনিকে পুরো দমে শেষ করতে যাচ্ছিল তখন কিছু একটা ভেবে সে থেমে যায় এবং হাতের অস্ত্রটি নিচে ফেলে দেয়। ঠিক এমন সময়ে সেখানে বিধি তার পুরো পরিবার নিয়ে এসে হাজির হয়। তখন নীল বিধিকে বলে যে তুমি তো জানতে চেয়েছিলে যে সেই বিয়ের রাতে আসলে কি ঘটেছিল। এটার উত্তর জানতে হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো সেদিন বিয়ের রাতে আমার সাথে কি হয়েছিল। একথা শুনে বিধি স্তম্ভিত হয়ে যায়, কারণ সে তার বাবাকে নিজের হিরো মনে করত এবং কখনো ভাবতে পারেনি যে তার বাবা এমন ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বিধি সবসময় ভাবত যে তার বাবা ভীষণ মডার্ন চিন্তাভাবনা করে, কিন্তু এখনো অবধি এই সময়ে দাঁড়িয়েও যে তার বাবা কাস্ট নিয়ে এমন নিম্ন মানসিকতা পোষণ করেন এটা বিধির কল্পনারও বাইরে ছিল। তখন বিধি তার বাবাকে বলে যে তোমরা যারা উচ্চ বর্ণের মানুষ তোমরা মনে করো নীলরা নিচু জাতের, কিন্তু আসলে নিচু জাত তোমরা। তোমাদের এরকম বৈষম্যমূলক চিন্তা ভাবনার জন্য কিছু জাতির জীবনযাপন এখনো অবধি কঠিন। মেয়ের মুখে এইসব কথা শুনে তিনি লজ্জায় চুপ করে থাকেন। অন্যদিকে রনির বাবা সাংঘাতিক রকমের ক্ষেপে গিয়ে যখন নিজের বন্দুক নিয়ে নীলকে মারতে যায় তখন বিধির বাবা তাকে আটকায়। আর ওদিকে দেখা যায় ভাড়াটে সাইকো কিলার শঙ্কর ট্রেনের সামনে আত্মহত্যা করে। হয়তো সে কখনোই মেনে নিতে পারে না যে সে নীলকে মারতে সক্ষম হয়নি। এরপর কিছুদিন কেটে যায় এবং দেখা যায় যে এরপরে নীল ও রনি এবং প্রত্যেকেই আবার কলেজে এসেছে এবং কোথাও না কোথাও তাদের প্রত্যেকের মধ্যেই পরিবর্তন ঘটেছে।
কারণ রনি এবং নীলের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। আর এটা দেখে বিধিও বেশ খুশি হয়, কারণ তার পরিবার অবশেষে সব কাস্টের লড়াই থেকে নেমে এসে ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে। এবং এইভাবেই শেষ হয়ে যায় ধাড়াক 2 নামের এই সুন্দর মুভিটি। তো যাই হোক, শেষ কথা হচ্ছে, আপনাদের যদি আমাদের মুভি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, এবং মুভিটা আপনাদের কেমন লেগেছে তা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালোবাসায় রাখবেন। ধন্যবাদ।